আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। বলেন তো, একটা যুদ্ধ শেষ হয় কখন? নিশ্চয়ই আপনি বলবেন, যখন এক পক্ষ হেরে যায়। কিন্তু আধুনিক যুদ্ধের ক্ষেত্রে বিষয়টা মোটেই সেরকম নয়। আধুনিক যুদ্ধ শেষ হয় যখন ৩টা জিনিস একসাথে ভেঙে পড়ে। সেগুলো হলো অস্ত্র, অর্থনীতি আর রাজনীতি। ইরানের সঙ্গে এই যুদ্ধে সেই ৩টা চাপ এখন একসাথে কাজ করছে। প্রথম চাপ, অস্ত্রের সীমা। আমরা সবাই ভাবি আমেরিকার কাছে অস্ত্রের কোনো অভাব নেই। স্যাটেলাইট আছে, মিসাইল আছে, ড্রোন আছে। কিন্তু এর মধ্যে একটা চুপচাপ বাস্তবতা আছে, যেটা অনেকেই জানে না। সেটা হলো আধুনিক অস্ত্র তৈরি করা অবিশ্বাস্য রকমের কঠিন। একটা প্যাট্রিয়ট মিসাইলের দাম $4 থেকে $5 মিলিয়ন। একটা SM-3 ইন্টারসেপ্টরের দাম $10 থেকে $28 মিলিয়ন পর্যন্ত। এগুলো শুধু ধাতব নল না, এর মধ্যে থাকে জটিল ইলেকট্রনিক্স, বিশেষায়িত যন্ত্রাংশ আর দীর্ঘ সাপ্লাই চেইন। যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র কোম্পানি লকহিড মার্টিন 2025 সালে মাত্র 620টা প্যাট্রিয়ট মিসাইল তৈরি করেছিল। আর এই যুদ্ধের প্রথম 5 দিনেই আমেরিকা প্রায় 800 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। এই হিসাবটা একটু ভাবুন। মজুদ শেষ হলে পেন্টাগন কি করে? তারা সম্পদ এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় পাঠায়। এশিয়া প্যাসিফিকের থার্ড লঞ্চার খুলে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। অর্থাৎ এক জায়গা রক্ষা করতে গিয়ে অন্য জায়গা দুর্বল হয়ে যাচ্ছে। ইরান এটা ভালো করেই বোঝে, তাই তারা একটা চালাকি কৌশল নিয়েছে। শাহেদ ড্রোন, যার দাম মাত্র $20,000 থেকে $50,000, সেগুলো ডেয়ের মতো ছেড়ে দেওয়া হচ্ছে। আমেরিকাকে প্রতিটা ড্রোন ঠেকাতে লক্ষ লক্ষ ডলারের মিসাইল ছুড়তে হচ্ছে। এটা শুধু যুদ্ধ না, এটা একটা অর্থনৈতিক ফাঁদ। দ্বিতীয় চাপ, বাজার ও অর্থনীতি। যুদ্ধক্ষেত্রে গুলি ছোড়ার কয়েক ঘন্টার মধ্যেই তেলের দাম বেড়ে যায়। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার পর থেকে জ্বালানির দামের ঊর্ধ্বগতি থামছেই না। কিন্তু শুধু জ্বালানি না, এর প্রভাব ছড়িয়ে পড়েছে সব দিকে। তেলের দাম বাড়লে সার তৈরির খরচ বাড়ে, কারণ সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস লাগে। সার মহার্ঘ হলে কৃষকের খরচ বাড়ে, কৃষকের খরচ বাড়লে গম, চাল, ভুট্টার দাম বাড়ে। অর্থাৎ যুদ্ধ বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত সব দেশের মানুষের খাবারের দামে চাপ দিচ্ছে। এর বাইরে আরও একটা নতুন মাত্রা আছে। ইরানের ড্রোন এখন সরাসরি ডেটা সেন্টারে আঘাত হানছে। ইউএই আর বাহরাইনের অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা হয়েছে। গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া এখন সরাসরি টার্গেট। এর মানে ইরান চাইছে আমেরিকার প্রযুক্তি অর্থনীতির মেরুদণ্ড আঘাত হানতে। বিনিয়োগকারীরা যখন দেখে এই যুদ্ধ দীর্ঘ হতে পারে, তখন তারা মূলধন সরিয়ে নিতে শুরু করে। বাজার অস্থির হয়ে ওঠে, আর সেই অস্থিরতা হোয়াইট হাউসের উপর চাপ তৈরি করে। তৃতীয় চাপ, রাজনীতির ঘড়ি। যুদ্ধ চলতে পারে অনেক বছর, কিন্তু নির্বাচন থামে না। আমেরিকায় 2026 সালের নভেম্বরের মধ্যবর্তী সময়ে নির্বাচন। হাউসের 435টা আসন এবং সেনেটের 1/3 আসনে ভোট হবে। যুদ্ধের শুরুতে নেতারা জনসমর্থন পান, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হয় প্রশ্ন তত বাড়ে। জ্বালানির দাম কেন বাড়ছে? এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি? কতদিন চলবে? যে আইন প্রণেতারা ভোটের ঝুঁকিতে আছেন, তারা সবার আগে জনপ্রিয়তা হারানোর নীতি থেকে দূরে সরে যান। ইরান এটাও বোঝে। তারা জানে যুদ্ধক্ষেত্রে জিততে হবে না, শুধু চাপ ধরে রাখতে হবে যতদিন না ওয়াশিংটনের রাজনৈতিক হিসাব বদলে যায়। এই 3টা চাপ একসাথে কাজ করা মানে ট্রাম্পের হাতের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে। অস্ত্রের মজুদ কমছে, অর্থনীতিতে চাপ বাড়ছে, নির্বাচনের ঘড়ি টিকটিক করছে। এমন পরিস্থিতিতে সম্পূর্ণ বিজয়ের দাবি একসময় পরিণত হয় গ্রহণযোগ্য ফলাফলের সন্ধানে। একটা বিষয় মনে রাখা দরকার, এই যুদ্ধটা ইরানকে দুর্বল করার জন্য শুরু হয়েছিল। কিন্তু এই 3টা চাপ যদি একসাথে কাজ করতে থাকে, তাহলে ইরানের চেয়ে আমেরিকার রাজনৈতিক সহনশীলতা আগে পরীক্ষায় পড়তে পারে। শেষে আপনার জন্য একটা প্রশ্ন রেখে যাই। অস্ত্রের মজুদ, বাজারের চাপ আর নির্বাচনের সময়সীমা, এই 3টার মধ্যে কোনটা আপনার মনে হয় সবচেয়ে আগে ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করবে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।